তো ইফ ইউ রিমেম্বার যে ইয়েস্টারডে আমরা ক্যাপিটাল অ্যালোকেশন লাইন দেখেছিলাম, এদিকে হচ্ছে আমাদের পোর্টফোলিও রিস্ক, এদিকে আমাদের পোর্টফোলিও রিটার্ন, and the capital allocation line was like this. এবং আমরা বলেছিলাম যে আমরা কে কোথায় থাকবো সেটা ডিপেন্ড করবে আমাদের ইনডিফারেন্স কার্ভ কোথায় ট্যানজেন্ট। তো হতে পারে ব্যক্তি এ, তার ইনডিফারেন্স কার্ভটা এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের সাথে এই পয়েন্টে ট্যানজেন্ট, আর ব্যক্তি টু সে হয়তো এই পয়েন্টে ট্যানজেন্ট, সো বি। সো আলটিমেটলি আপনার ইনডিফারেন্স কার্ভ ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের সাথে যে পয়েন্টে ট্যানজেন্ট হবে সেই পয়েন্টেই আপনি আপনার ইনভেস্টমেন্টটা করছেন। সো আজকে আমরা মোস্টলি এইটাই ক্যাপিটাল মার্কেট থিওরিটা সম্পর্কে আমরা জানবো। এই ক্যাপিটাল মার্কেট থিওরি যখন আমরা পড়ছি, ফার্স্ট আমরা যদি ইনভেস্টরদের কথা চিন্তা করি, ইনভেস্টররা সবসময় ডিজায়ার করে যে তারা এমন একটা অ্যাসেটে ইনভেস্টমেন্ট করবে যেটা হাইয়েস্ট পসিবল রিটার্ন আমাকে শো করবে। সো ইনভেস্টর্স ডিজায়ার অ্যান অ্যাসেট দ্যাট প্রডিউসেস দ্য হাইয়েস্ট রিটার্ন। আবার আমরা এটাও চাই ইট ক্যারিজ আর লোয়েস্ট রিস্ক। আমরা রিটার্নও বেশি চাই, রিস্কও কম চাই। চাইতে তো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে সাচ অ্যান অ্যাসেট ডাজ নট এক্সিস্ট। রিটার্নও বেশি, রিস্কও কম, এরকম অ্যাসেট এক্সিস্ট করে না। বিকজ আমরা জানি যে রিস্ক রিটার্নের মধ্যে একটা কি আছে, ট্রেড অফ আছে। তো যেহেতু রিস্ক রিটার্নের মধ্যে একটা ট্রেড অফ আছে, তো আলটিমেটলি হাইয়েস্ট রিস্ক লোয়েস্ট রিটার্ন এক্সিস্ট করে না। সো ইফ ইউ want to get higher return, so in order to get higher return you must assume highest risk বা higher risk। তো হায়ার রিটার্ন পেতে গেলে আপনাকে রিস্ক লেভেলটা বাড়াতে হবে, অথবা আপনি যদি রিস্ক লেভেলটা কমাতে চান তাহলে আপনার রিটার্নকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, বিকজ দেয়ার ইজ ট্রেড অফ বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। However, we can improve our portfolio by expanding the opportunity set of risky asset and risk-free asset. আমরা যখন আহ, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা দেখলাম, সো এখানে আমরা যে কাজটা করেছি যে রিস্ক ফ্রি অ্যাসেটের সাথে রিস্কি অ্যাসেটের কম্বিনেশন করেছি। সো তার আগে যদি আমরা একটু মিন ভেরিয়েন্স ফ্রেমওয়ার্কটা নিয়ে একটু আলোচনা করি। ধরেন আমাদের দুইটা অ্যাসেট ছিল, ফর এক্সাম্পল অ্যাসেট এ এবং অ্যাসেট বি, এবং তাদের আমরা রিটার্ন পাবো বেসড অন অ্যাসেটের রিটার্ন কেমন, অ্যাসেট বি রিটার্ন কেমন, তাদের দুইটার মধ্যে কোরিলেশন কেমন, সেগুলো বেসিস আমি পোর্টফোলিও রিটার্ন পাবো, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো, রিস্ক পাবো। এখন এটাকে আমরা 10% ওয়েট দিতে পারি, এটাকে 90% ওয়েট দিতে পারি, এটাকে 15 দিতে পারি, এটাকে 85 দিতে পারি, এটাকে 20 দিতে পারি, এটাকে 80 দিতে পারি, অ্যান্ড সো অন। এটাকে 90 দিতে পারি, এটাকে 10 দিতে পারি। এরকম বিভিন্ন ওয়েট নিয়ে তাদের করেসপন্ডিং রিটার্ন আমরা ক্যালকুলেট করতে পারি, এবং তাদের করেসপন্ডিং রিস্ক আমরা ক্যালকুলেট করতে পারি। সো গিভেন ডেটা, ইউ জাস্ট চেঞ্জ দ্য ওয়েট। গতকালকে আমরা দেখেছিলাম যে ওয়েট ওয়ান ভার্সাস ওয়ান মাইনাস ডাব্লিউ ওয়ান। সো ওয়েটটাকে চেঞ্জ করে আমরা পোর্টফোলিও রিটার্ন এবং রিস্ক বিভিন্ন কম্বিনেশনে আমরা পেতে পারি। এখন আমরা যদি একটা ইনভেস্ট
আই থিঙ্ক কানেকশন চলে গিয়েছিল, আমাকে আরেকবার একটু কনফার্ম করবেন যে ক্যান ইউ হিয়ার মি অ্যান্ড সি দ্য স্ক্রিন? জি স্যার, জি Yes, স্যার, sir. দেখতে পাচ্ছি। যাচ্ছে রাইট? জি স্যার, জি স্যার। ওকে। সো বিভিন্ন রিটার্ন দিয়ে ধরেন 10%, 8%, 9%, 8%, 10% গিভেন রিটার্নে আমরা কোন কোন ওয়েটে ইনভেস্ট করলে রিস্কটা আমার লোয়েস্ট হবে সেটা আমরা অপটিমাইজেশন করে আমরা বের করতে পারি। যদি বের করতে পারি তখন আমরা সেগুলোকে আমরা যদি গ্রাফিক্যালি প্লট করি যে আমার গিভেন রিটার্ন রিস্ক হচ্ছে লোয়েস্ট, তাহলে এরকম একটা গ্রাফ আমরা পাবো। এখানে প্রত্যেকটা পয়েন্ট এক একটা পোর্টফোলিও, এদিকে পোর্টফোলিও রিস্ক, এদিকে পোর্টফোলিও রিটার্ন। তো এই রিটার্নে এটাই লোয়েস্ট রিস্ক, এই রিটার্নে এটাই লোয়েস্ট রিস্ক, এই রিটার্নে এটাই লোয়েস্ট রিস্ক। যত বামে যাব তত আমার রিস্কটা কমবে, এন্ড যত ডানে যাব তত রিস্কটা বাড়বে, যত উপরে যাব তত রিটার্নটা বাড়বে, যত নিচে আসবে তত রিটার্নটা কমবে। তো এরকম বিভিন্ন পয়েন্ট পেলাম। এখন একজন রেশনাল ইনভেস্টর কখনোই এই পয়েন্টে ইনভেস্ট করবে না, কারণ সে সেম রিস্ক নিয়ে আরো হায়ার রিটার্ন অ্যাচিভ করতে পারে। একজন রেশনাল ইনভেস্টর কখনো এই পয়েন্টে ইনভেস্ট করবে না, কারণ সেম রিস্ক নিয়ে সে আরো হায়ার রিটার্ন ইনভেস্ট করতে পারে। এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে সবচেয়ে বামে যেটা, এটার রিস্ক হচ্ছে সবচেয়ে কম। এটাকে আমরা বলি গ্লোবাল গ্লোবাল মিনিমাম মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। তো একজন রিস্ক অ্যাভার্স ব্যক্তি কখনোই এই পয়েন্টগুলোতে ইনভেস্ট করবে না, কারণ তারা সেম রিস্ক নিয়ে আরো হায়ার রিটার্ন অ্যাচিভ করতে পারে। তাহলে নোবডি উইল স্টে ইন দিস পয়েন্টস। গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্সের পোর্টফোলিওর নিচের অংশে ইনভেস্টররা থাকবে না, ইনভেস্টররা গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্সের উপরের অংশে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে প্রত্যেকটা পয়েন্টেই রিটার্ন বেশি রিস্কও বেশি, কিন্তু কোনোটাই কোনোটাকে ডমিনেট করছে না। কারণ হচ্ছে এমন না যে সেম রিটার্ন আমি আর্ন করতে পারছি বাই টেকিং লোয়ার রিস্ক, বা সেম রিস্ক আমি অ্যাচিভ করতে পারছি হায়ার রিটার্ন, এমন না। সো এখন আপনি এইটার এখানে থাকবেন নাকি এখানে থাকবেন, এটা ডিপেন্ড করবে আপনার ইন্ডিফারেন্স কার্ভের উপরে। তো এই যে ফ্রন্টিয়ারটা আমরা পেলাম, যে আমার গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিওর আপার পার্টটা যেটা, সেই ফ্রন্টিয়ারটাকে আমরা বলছি ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, এই ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা ইজ এ ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার অফ রিস্কি অ্যাসেটস। এখানে সবই রিস্কি অ্যাসেটস। সো রিস্কি অ্যাসেটস এর এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইফিশিয়েন্ট পোর্টফোলিওস। এই পোর্টফোলিওটাও ইফিশিয়েন্ট, এই পোর্টফোলিওটাও ইফিশিয়েন্ট, সবগুলো পোর্টফোলিও ইফিশিয়েন্ট। নিচের যেগুলো বাদ দিয়ে দিলাম ওগুলো ইনএফিশিয়েন্ট পোর্টফোলিও ছিল, কারণ ওই পোর্টফোলিওগুলোতে সেম রিস্কে আমি হায়ার রিটার্ন অ্যাচিভ করতে পারতাম। সো ওই পোর্টফোলিওগুলো লোয়ার রিটার্ন, সো ওগুলো ইনএফিশিয়েন্ট। তো এই যে আমি ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা আমরা তৈরি করলাম, এটা ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার অফ রিস্কি অ্যাসেটস। এন্ড এই রিস্কি অ্যাসেটস এর সাথে যখন আমি রিস্ক ফ্রি অ্যাসেট কম্বাইন করব, তখন আমি এর থেকেও বেটার রিস্ক রিটার্ন প্রোফাইল অ্যাচিভ করতে পারবো। লাইক ধরেন দিস, এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা তখন এই পয়েন্টটা ইজ বেটার দ্যান দিস পয়েন্ট, এই পয়েন্টটা ইজ বেটার দ্যান দিস পয়েন্ট। তাহলে যখন আমি রিস্কি অ্যাসেটের সাথে রিস্ক ফ্রি অ্যাসেটকে কম্বাইন করলাম, আরো বেটার রিস্ক রিটার্ন অ্যাচিভ করতে পারলাম, তখন মানুষ এগুলোতেও থাকবে না।
শুধুমাত্র রিস্কি অ্যাসেটের এই পয়েন্টটাতে থাকবে। রিস্কি অ্যাসেটের এই পয়েন্টটাতে থাকবে, যেটা ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের সাথে ট্যানজেন্ট। এই পোর্টফোলিওটাকে বলা হয় এম পোর্টফোলিও বা মার্কেট পোর্টফোলিও। এম পোর্টফোলিও বা মার্কেট পোর্টফোলিও এই পয়েন্টে থাকা মানে হচ্ছে you invested 100% of your money in risky securities, risky portfolio। আর এই পয়েন্টে থাকা মানে হচ্ছে you invested 100% of your money in risk free securities। আর এনি পয়েন্ট ইন বিটুইন, ধরেন এখানে অথবা এখানে অথবা এখানে থাকা মানে হচ্ছে কিছু অংশ আপনি রিস্ক ফ্রিতে ইনভেস্ট করেছেন, কিছু অংশ আপনি রিস্কিতে ইনভেস্ট করেছেন। You can do even better. You can go here, you can go here, you can go here by borrowing money at risk-free rate. Assumption হচ্ছে we can borrow at risk-free rate. So we can, as borrowing at risk-free rate, you can invest more than 100% of your money in risky securities, যেটা আমরা leverage portfolio ক্ষেত্রে দেখেছিলাম। So ultimately you can achieve even better compared to efficient frontier. So এই পয়েন্টটা হচ্ছে 100%, এই পয়েন্টের বাইরে যাওয়া মানে হচ্ছে 100%-এরও বেশি by borrowing money. So you can do better than the efficient portfolios by combining risk-free asset with risky assets. তো এই থিওরিটাই আমরা এখানে পড়ছি, যে ক্যাপিটাল মার্কেট থিওরি, we can improve an investor's portfolio by expanding the opportunity set। আমরা opportunity setটাকে expand করলাম, আরো better risk return profile achieve করলাম, because this allows the investor to choose a superior mix of assets। risk free এবং risky একটা superior mix of assets কে আমরা চুজ করতে পারলাম। So an investor's portfolio improves if a risk-free asset is added to a combination of risky asset। তার মানে হচ্ছে আমরা কম্বিনেশন অফ রিস্কি অ্যাসেটের সাথে যদি আমি রিস্ক ফ্রি অ্যাসেটকে অ্যাড করতে পারি, তাহলে উই ক্যান অ্যাচিভ বেটার রিস্ক রিটার্ন ট্রেড অফ দেন ইনভেস্টমেন্ট ইন অনলি ওয়ান টাইপ অফ অ্যাসেট, ফর এক্সাম্পল শুধু রিস্ক ফ্রি আর শুধু রিস্কি। অ্যান্ড আমরা ইনডিফারেন্স কার্ভকে আমরা যখন সুপার ইম্পোজ করব, এখানে আমি এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের কোথায় থাকবো এটা ডিপেন্ড করবে আমার ইনডিফারেন্স কার্ভের উপরে। সো কেউ থাকবে হয়তো এই পয়েন্টে, কেউ থাকবে হয়তো এই পয়েন্টে, কেউ থাকবে হয়তো এই পয়েন্টে, কেউ থাকবে হয়তো এই পয়েন্টে। সো বাই সুপারইম্পোজিং an investor's indifference curve on the capital allocation line, আমরা ওই ইনভেস্টরের অপটিমাল ইনভেস্টর পোর্টফোলিওটা পাচ্ছি। So investors with different level of risk aversion will be on different points। আমরা যেটা গতকালকেও দেখেছি, যে মোর রিস্ক অ্যাভার্সে একটু লেফটের দিকে থাকবে লোয়ার রিস্ক লোয়ার রিটার্ন, যে লেস রিস্ক অ্যাভার্সে একটু রাইটের দিকে থাকবে মোর রিস্ক মোর রিটার্ন। সো হাইলি রিস্ক অ্যাভার্স ইনভেস্টার্স চুজ টু ইনভেস্ট মোস্ট অফ দেয়ার ওয়েলথ in risk-free asset and earn lower returns by reducing risk। অন্যদিকে যারা লেস রিস্ক অ্যাভার্স ইনভেস্টার্স আছে, দে উইল ইনভেস্ট মোর অফ দেয়ার ওয়েলথ ইন দ্য রিস্কি অ্যাসেট which is expected to yield higher return। So যেটা আমরা বলছিলাম, there is a trade-off between risk and return। The higher return cannot come without taking higher risk, and less risk averse investors are willing to accept that additional risk in order to get higher return। So combining risky assets and risk-free assets, আমরা আমাদের পোর্টফোলিও রিটার্ন এবং রিস্কের এই ফর্মুলাটা আগেই দেখেছি। So we can combine a risk-free asset with a portfolio of risky asset and we can improve, যেটা আমরা এখানে দেখলাম। এখন এই যে থিওরিটা আমরা পড়ছি, এই থিওরির পিছনে কিছু অ্যাসাম্পশনস আছে। So একটা কোয়েশ্চেন আপনাকে করা হয়েছে যে ডাজ আ ইউনিক অপটিমাল রিস্কি পোর্টফোলিও এক্সিস্ট। তো সেখানে আমরা একটা অ্যাসাম্পশন নিয়েছি। অ্যাসাম্পশনটা হচ্ছে হোমোজিনিটি অফ এক্সপেকটেশনস। হোমোজিনিটি অফ এক্সপেকটেশনস। All investors have the same economic expectation
and thus have the same expectations about prices, cash flows, and other investment characteristics. The correction lost একটু আবার কনফার্ম করবেন, ক্যান ইউ হিয়ার মি এন্ড সি দ্য স্ক্রিন? Yes, sir. জি স্যার Shona. দেখতে Yes, sir. পাচ্ছি, Shona. দেখতে পাচ্ছি স্যার। ওকে, সো আমরা লাস্ট হোমোজিনিটি অফ অ্যাসাম্পশন এই জায়গাটায় ছিলাম, রাইট? Yes, sir. Yes, sir. হ্যাঁ, সো তাহলে আমাদের যদি গিভেন হোমোজিনিটি অফ এক্সপেকটেশনস, আমাদের সবারই যদি এক্সপেকটেশন সিমিলার হয় অ্যাবাউট প্রাইসেস, ক্যাশ ফ্লোস এন্ড আদার ইনভেস্টমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, দেন হোয়াট উইল হ্যাপেন, আমরা সবাই এই সেম ক্যাপিটাল অ্যালোকেশন লাইনে থাকবো। And আমরা সবাই যদি এই সেম ক্যাপিটাল অ্যালোকেশন লাইনে থাকি, তখন এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটার নামই হয়ে যাবে ক্যাপিটাল মার্কেট লাইন। এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটার নামই হয়ে যাবে ক্যাপিটাল মার্কেট লাইন, CML। তখন এটার নাম হয়ে যাবে ক্যাপিটাল
market line given the homogeneity of expectation. And এই যে homogeneity of expectation ক্যাপিটাল মার্কেট লাইন পেলাম এবং এখানে আমরা এই যে পোর্টফোলিওটা পেলাম M portfolio which is the market portfolio. তো কোয়েশ্চেন হচ্ছে যে what is the market? Question হচ্ছে what is the market? So theoretically, market includes all risky assets. Market includes all risky assets. Market includes all risky assets that anything has value, like stocks, bonds, real estate, all assets, even human capital. Even human capital is an asset that is also included as a market. But problem হচ্ছে যে all those assets are not tradable. যেমন human capitals are not tradable. So not all assets are tradable. So not all tradable assets are investable as well. যেমন human capital is an asset that is not tradable. Assets may be tradable but not investable because there are some restrictions যে আমি ওই অ্যাসেটটা কিনতে পারবো না, there are some restrictions থাকতে পারে। সো এই কারণে আমরা মার্কেট যদিও সকল অ্যাসেটকে ইনক্লুড করে হয়, কিন্তু সব অ্যাসেটস ইনভেস্টেবল না, সব অ্যাসেটস ট্রেডেবল না। মার্কেটের প্রক্সি হিসেবে আমরা একটা লোকাল অর রিজিওনাল স্টক মার্কেট ইন্ডেক্সকে নিয়ে থাকি। যেমন আপনি ইউএস মার্কেটের জন্য S&P 500 কে নিবেন, বাংলাদেশের জন্য DSEX কে নিবেন, জাপানের জন্য নিকে 225 কে নিবেন, এরকম একটা ব্রড বেসড রিজিওনাল মার্কেট ইন্ডেক্সকে অ্যাজ এ প্রক্সি নিবেন এবং ওইটাকেই ওই ইন্ডেক্সটার পারফরমেন্সটাকে আমরা মার্কেটের পারফরমেন্স হিসেবে বলবো। সো ইটস এ প্রক্সি ফর দ্য মার্কেট বিকজ অফ ইন্ডেক্সের যে ইন্ডিভিজুয়াল স্টকস গুলো আছে সেগুলোতে আমরা অ্যাক্টিভলি ইনভেস্ট করতে পারি। ইন্ডেক্সেও আমরা ইনভেস্ট করতে পারি ভায়া ইন্ডেক্স ফান্ড অর ইন্ডেক্স ডেরিভেটিভস এন্ড এটসেট্রা। সো এই যে আমরা ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা আমরা পেলাম, and given the homogeneity expectation that becomes a capital market line. So capital market line is a special case of capital allocation line where risky portfolio টা হচ্ছে market portfolio. You have risk free asset যেটা হচ্ছে আপনার রিস্ক ফ্রি, এটা আপনি বড় করতে পারেন আর লেন্ড করতে পারেন, এটা একটা অ্যাসাম্পশন থাকে। সো রিস্ক ফ্রি অ্যাসেট ইজ এ ডেট সিকিউরিটি যেটার কোনো ডিফল্ট রিস্ক নাই, কোনো ইনফ্লেশন রিস্ক নাই, অ্যান্ড কোনো লিকুইডিটি রিস্কও নাই, ইন্টারেস্ট রিস্কও নাই, অ্যান্ড সো অন। Such assets also does not exist. আমরা গভর্নমেন্ট বন্ডকে অ্যাজ এ প্রক্সি অফ রিস্ক ফ্রি অ্যাসেট হিসেবে নেই, বা ট্রেজারি বিলকে অ্যাজ এ প্রক্সি অফ অ্যাসেটকে নেই, বাট সেখানে ইনফ্লেশন রিস্ক থাকে, বাট সেটা একটা প্রক্সি নেই বিকজ একেবারে কোনো রিস্ক নাই এরকম কোনো অ্যাসেট আপনি পাবেন না। সো নো ডিফল্ট রিস্ক, নো ইনফ্লেশন রিস্ক, নো লিকুইডিটি রিস্ক, নো ইন্টারেস্ট রিস্ক, নো রিস্ক অফ এনি আদার কাইন্ড, এটা হবে না। সো আমরা ইউএস ট্রেজারি বিলকে অ্যাজ এ প্রক্সি অফ রিস্ক ফ্রি অ্যাসেট হিসেবে নেই। আপনি যে মার্কেটে অপারেট করবেন সেই মার্কেটের ট্রেজারি বিলকে অ্যাজ এ প্রক্সি অফ রিস্ক ফ্রি অ্যাসেট হিসেবে নিতে পারেন। Given that we get the capital market line, যেখানে এইটা হচ্ছে ক্যাপিটাল, এটা টেন্ডেন্সি পোর্টফোলিও which is the efficient frontier এর সাথে আমার যে টেন্ডেন্সিটা হয়েছে। সো আলটিমেটলি ক্যাপিটাল মার্কেট লাইন বা ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের সাথে আমার ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের টেন্ডেন্সি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে মার্কেট পোর্টফোলিও। কোনো ইনভেস্টর যদি এই পয়েন্টে ইনভেস্ট করে তার মানে সে 100% অফ হিজ অর হার মানি ইনভেস্টেড ইন দ্য মার্কেট পোর্টফোলিও। কেউ যদি এই পয়েন্টে ইনভেস্ট করে তার মানে হচ্ছে সে 100% অফ হিজ অর হার মানি রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্টমেন্ট করেছে। এরকম কোনো পয়েন্টে থাকা মানে হচ্ছে some of the money invested in risk free and some money invested in risky, আর এই পয়েন্টে থাকা মানে হচ্ছে রিস্ক ফ্রি এটা বড় করে 100 চেয়েও বেশি পার্সেন্টের অ্যামাউন্ট আমি ইনভেস্ট করেছি রিস্কি সিকিউরিটিসে। সো মার্কেট পোর্টফোলিও ইজ দ্য পয়েন্ট অন দ্য মার্কেট efficient frontier where the line from the risk free asset is tangent to the market efficient frontier. সোজা কথা, ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের সাথে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার যে পয়েন্টে ট্যানজেন্ট হয় সেটাই মার্কেট পোর্টফোলিও।
all points on the interior of the market efficient frontier মানে হচ্ছে এই পয়েন্টস গুলো become inefficient, সবাই এই লাইনটাতেই থাকবে। এখানে একটা অ্যাসাম্পশন ছিল যে উই ক্যান borrow and lend at risk free rate। ইন রিয়ালিটিতে আমরা রিস্ক ফ্রি রেটে লেন্ড করতে পারি। উই ক্যান বাই গভর্নমেন্ট বন্ডস, বা গভর্নমেন্ট বন্ড কেনা মানে হচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড কেনা মানে হচ্ছে গভর্নমেন্টকে আমি লেন্ড করছি অ্যাট রিস্ক ফ্রি রেট, বাট ওই রেটে আমরা বড় করতে পারি না। আমরা যখন বড় করি আমাকে হায়ার রেটে বড় করতে হয়। অ্যান্ড যদি আমি ওই অ্যাসাম্পশনটাকে রিল্যাক্স করে দেই যে ইনভেস্টার্স ক্যান বড়ো অ্যান্ড লেন্ড অ্যাট রিস্ক ফ্রি রেট, রিল্যাক্স করে দিয়ে যদি আমি ধরে নেই যে না ইনভেস্টার্স উইল বড়ো অ্যাট হায়ার রেট, তখন এই ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা এই পয়েন্ট থেকে একটা কিঙ্ক হবে। কারণ হচ্ছে এইটা সোজা হতো যদি বড় করতে পারতাম অ্যাট রিস্ক ফ্রি রেটে, কিন্তু বড় যেহেতু একটু হায়ার রেটে করতে হয় এই কারণে আমার লেভারেজ রিটার্নটা একটু কমে যাবে। আমরা লেভারেজ রিটার্ন যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে হায়ার রেটে বড় করার কারণে আমার রিটার্নটা একটু কমে যাচ্ছে, ইমপ্রুভ করছে ফ্রম মাই আনলেভার্ড রিটার্ন থেকে। বাট যেহেতু একটু হায়ার রেটে বড় করতে হচ্ছে কম্পেয়ার টু রিস্ক ফ্রি রেট, সো রিস্ক ফ্রি রেটে বড় করলে যেটা আমি পেতাম তার চেয়ে একটু কম পাবো, এই জন্য এটা একটু বাঁকানো হবে আর কি। এখন আমরা আলোচনা করব যে রিস্ক দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক আর একটা হচ্ছে নন সিস্টেমেটিক রিস্ক। আপনি একটু খেয়াল করে দেখবেন যে খুব রিসেন্টলি যখন ইরানে অ্যাটাক হলো, ইসরায়েল ইউএস অ্যান্ড দ্য ওয়ার ইজ কন্টিনিউইং, ইমিডিয়েটলি আপনি খেয়াল করবে দেখবেন দ্য ডেট অফ দি অ্যাটাক and look at the Dhaka Stock Exchange index. The index gone down and significantly gone down in the last 3-4 days. তো এই যে মার্কেট পড়ে গেল বিকজ অফ অ্যান অ্যাটাক দ্যাট হ্যাপেন্স ইন দ্য মিডল ইস্ট, ফর ভেরিয়াস রিজনস এটা মার্কেট পড়তে পারে। তো এইটা মোটামুটি সব অ্যাসেটকেই মানে এফেক্ট করেছে কম বেশি, কোনোটা বেশি পড়েছে কোনোটা কম পড়েছে, বাট ওভারঅল হাতে গোনা কিছু স্টক ছাড়া বেশিরভাগ অ্যাসেটই পড়ে গিয়েছে। তো আমি ইভেন ইফ আমি একের অধিক সিকিউরিটিজ কিনে ডাইভার্সিফাই করলাম, ডাইভার্সিফিকেশন করে আমার খুব একটা লাভ হলো না, কারণ এই ওয়ারের কারণে সবকিছুই মোটামুটি পড়ে গেছে। এই রিস্ককে আমরা বলি সিস্টেমেটিক রিস্ক, কারণ এটা এন্টায়ার মার্কেট বা এন্টায়ার ইকোনমিকে এফেক্ট করতে পারে। ডাইভার্সিফাই করে এই রিস্কটা অ্যাভয়েড করা যায় না। সো রিস্ক দ্যাট এফেক্টস দি এন্টায়ার মার্কেট অর ইকোনমি দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, এই রিস্কটা আমাকে নিতেই হবে। ডাইভার্সিফাই করে এটাকে রিডিউস করা যায় না। সো এটাকে আমরা বলে থাকি নন ডাইভার্সিফায়েবল রিস্ক। সিস্টেমেটিক রিস্কের আরেকটা নাম হচ্ছে নন ডাইভার্সিফায়েবল রিস্ক, বিকজ ইট ইনক্লুডস রিস্ক ফ্যাক্টরস দ্যাট আর ইননেট উইদিন দি মার্কেট। এই রিস্ক আমার অ্যাভয়েড করার কোনো উপায় নাই, এটা আমাকে নিতেই হচ্ছে। সো এক্সাম্পলস অফ সাচ ফ্যাক্টরস হতে পারে ম্যাসিভ ইনফ্লেশন, ইকোনমিক ডাউনটার্ন, পলিটিক্যাল আনসার্টেনটি, জিওপলিটিক্যাল ইভেন্টস যেটা আমি বললাম, ন্যাচারাল ডিজাস্টার্স, এগুলো। অন্যদিকে যদি এরকম দেখি যে ধরেন আপনি ইনভেস্ট করলেন একটা কোম্পানিতে, সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এন্ড ইনভেস্ট করলেন একটা কোম্পানিতে ম্যারিকো। সো ম্যারিকো হ্যাজ ডান ভেরি ওয়েল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো হ্যাজ ডান ভেরি পোরলি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দাম পড়ে গেছে, ম্যারিকোর দাম বেড়ে গেছে। সো এটা অপোজিট কাজ করেছে। What the factors that affected British American tobacco did not affect Marico. The factors that may affect Marico may not affect the British American tobacco. So by holding different types of assets which are uncorrelated, সেগুলোতে ইনভেস্টমেন্ট করে আমি আমার ওভারঅল রিস্ক ফ্যাক্টরসকে কিছু কমাতে পারি থ্রু ডাইভার্সিফিকেশন। সো যে রিস্ক গুলোকে থ্রু ডাইভার্সিফিকেশন আমি কমিয়ে ফেলতে পারি, যেগুলো কোম্পানি স্পেসিফিক রিস্ক, নট ম্যাক্রো স্পেসিফিক লাইক ওয়ার অর ইকোনমিক ডাউনটার্ন অর ন্যাচারাল ডিজাস্টার, সেগুলো না, যেগুলো কোম্পানি স্পেসিফিক ফ্যাক্টরস, বাই হোল্ডিং ডিফারেন্ট টাইপস অফ সিকিউরিটিজ, ডিফারেন্ট টাইপস অফ আনকোরিলেটেড সিকিউরিটিজ আর লো কোরিলেটেড সিকিউরিটিজ, আমি ওভারঅল পোর্টফোলিও রিস্ককে কমিয়ে ফেলতে পারি। এই যে রিস্ক গুলোকে কমিয়ে ফেলতে পারছি সেটাকে আমরা বলছি নন সিস্টেমেটিক রিস্ক। সো এক্সাম্পলস অফ নন সিস্টেমেটিক রিস্ক হচ্ছে ধরেন ফেইলিউর অফ আ ড্রাগ ট্রায়াল,
যেটা ফলে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির হয়তো ম্যাসিভ লস হলো, অথবা কোন একটা কোম্পানি মেজর অয়েল ডিসকভারি হয়েছে, সেটার কারণে কোম্পানির ভ্যালু অনেক বেড়ে গেছে, অথবা একটা মেজর এয়ারলাইন ক্র্যাশ, যেটা ওই এয়ারলাইন কোম্পানিকে এফেক্ট করেছে, অন্য কোম্পানিকে এফেক্ট করে নাই। সো এগুলোকে আমরা বলছি নন সিস্টেমেটিক রিস্ক। সো দুই ধরনের রিস্ক, একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক আর একটা হচ্ছে নন সিস্টেমেটিক রিস্ক। আমরা যদি গ্রাফিক্যালি দেখি যে ফর এক্সাম্পল so vertical axis is the risk, overall risk, রিস্কটাকে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা এস্টিমেট করি। আর হরাইজন্টাল এক্সিস এ ধরেন নাম্বার অফ সিকিউরিটিস এন। তো যে জিনিসটা হয় যে অ্যাজ আই ইনভেস্ট ইন মোর অ্যান্ড মোর সিকিউরিটি, আমরা স্প্রেড আউট করে দিচ্ছি, খেয়াল করে দেখবেন যে প্রথম দিকে আমার রিস্কটা কমে গিয়েছে শার্পলি, কিন্তু পরের দিকে আর এটা কমছে না, একটা পর্যায়ে যেটা স্ট্রেইট লাইন হয়ে গেছে। সো ইফ ইউ ক্যান সি যে এই পয়েন্টের নিচে আর রিস্ক হয়তো কমানো যাচ্ছে না। সো আমরা হয়তো দেখলাম যে আমার ওভারঅল রিস্কটা কমাচ্ছি, সো ওভারঅল রিস্কটা কমতে 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 একটা পর্যায়ে এসে আর কমছে না, হরাইজন্টাল হয়ে গেছে। তো এই যে রিস্কটাকে আমরা কমাতে পারলাম, আমার এই পার্টটুকু যে আমরা কমাতে পারলাম, এটাকে আমরা বলছি ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমরা কমিয়ে ফেলেছি, সেটাকে আমরা বলছি নন সিস্টেমেটিক রিস্ক। আর এই পার্টটা যে আমরা কমাতে পারছি না, এটাকে আমরা বলছি সিস্টেমেটিক রিস্ক। এই রিস্কটা আমাকে নিতেই হবে। এই রিস্কটাকে আমার নিতেই হবে। সো তাহলে রিস্ক আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, একটা হচ্ছে নন সিস্টেমেটিক রিস্ক। Investors can reduce the non-systematic risk by holding different types of uncorrelated asset. So যেহেতু তারা এটা নিজেরাই রিডিউস করতে পারে, so they will not compensated for the risk that they can reduce. Investors will be compensated for the risk that they have to take. তার মানে হচ্ছে রিস্কের কম্পেনসেশনটা কি? দ্য প্রাইসিং অফ রিস্ক। হোয়াট ইজ রিস্কের প্রাইস? রিস্কের প্রাইস হচ্ছে রিটার্ন, রিস্কের কম্পেনসেশন হচ্ছে রিটার্ন। তো যেহেতু আমরা সবাই ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ওভারঅল রিস্ক, নন সিস্টেমেটিক রিস্কটাকে কমিয়ে ফেলতে পারি, উই শুড নট বি রিওয়ার্ডেড ফর দ্য রিস্ক দ্যাট উই ক্যান রিডিউস, উই শুড বি রিওয়ার্ডেড ফর দ্য রিস্ক দ্যাট উই হ্যাভ টু টেক। সো উই হ্যাভ টু টেক দ্য সিস্টেমেটিক রিস্ক. So in the market, the systematic risk will be priced only. In the market, systematic risk will be priced only, which means we will get compensation for taking risk only, যে পার্টটা হচ্ছে সিস্টেমেটিক। সো সিস্টেমেটিক রিস্কের জন্য আমরা কম্পেনসেশন পাবো, নন সিস্টেমেটিক রিস্কের জন্য আমরা কোনো কম্পেনসেশন পাবো না। So in an efficient market, no incremental reward can be earned for taking diversifiable risk বা non-systematic risk. Investors who have non-systematic risk exposure, they can reduce it, they can diversify it away by investing in different industries, investing in different companies, different asset classes, etc. You can do that. তাহলে investors must be compensated for accepting systematic risk, because that is cannot be diversified away. So if the risk cannot be diversified away, সেই রিস্কটার জন্যই আমরা কম্পেনসেশন পাবো। So if investors do not receive a return that compensate for the risk they take, so they do not get return that commensurate with the amount of systematic risk, then they will shy away from the market. তারা তখন রিস্ক নিবে না। They will only invest in the market if they think the systematic risk I am taking,
I will be effectively compensated for the risk I am taking. So, systematic or non-diversifiable risk is priced in the market. কোন রিস্কটা প্রাইসড হবে? সিস্টেমেটিক বা নন ডাইভার্সিফাইবল যে রিস্কটা ওইটা প্রাইসড হবে। আর যে রিস্কটা আমরা ডাইভার্সিফাইড করে ফেলতে পারি নন সিস্টেমেটিক রিস্ক সেটা প্রাইসড হবে না, which means investors are compensated for holding assets or portfolios based only on that investment systematic risk. Investors do not receive any return for accepting non-systematic or diversifiable risk. And if that happens, we can create a return generating model. How we can create a return generating model? We will take the market as a proxy. The market proxy হচ্ছে say S&P 500. So S&P 500 এর রিটার্ন আমরা নিব। ধরেন আমরা ডিসাইড করলাম যে লাস্ট 5 ইয়ার্স এর অফ মান্থলি রিটার্ন আমরা নিব, তাহলে ইউ উইল গেট 1 2 3 এরকম করে 60টা মান্থস পাবেন। ধরেন আমার কনসার্ন কোম্পানি হচ্ছে সে অ্যাপল, তাহলে অ্যাপলের লাস্ট 60 মান্থস এর রিটার্ন গুলোকে আমরা এক্সেলে এভাবে করে সাজাবো। দেন আমরা S&P 500 এর লাস্ট 60 মান্থস এর মান্থলি রিটার্নকে সাজাবো। সো এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই। নাও এই এক্স আর ওয়াই এই যে দুইটা ডেটা আমরা পেলাম, এই দুই সিরিজ অফ ডেটাকে আমরা রিগ্রেশন রান করব। তো আমরা যখন রিগ্রেশন রান করব সিরিজ অফ ডেটাকে, রিগ্রেশন রান করলে তো আমরা একটা ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স এরকম একটা প্লাস এরো এরকম একটা ইকুয়েশন পাই, যেখানে a is the intercept, b is the slope and e is the error. তো সেইখানে আমি b যেটা পাবো, x 1% বাড়লে b কতটুকু বাড়বে, সেই বিটাই হচ্ছে আমার বেটা। বিটাকে আমরা বলবো বেটা, যেটা মেজার করে সিস্টেমেটিক রিস্ককে। সো বেটা মেজার্স সিস্টেমেটিক রিস্ক, বেটা মেজার্স systematic risk. Beta measure করে how sensitive the assets return is to the market. How sensitive the assets return is to the market. আপনি একটা পিরিয়ডে মার্কেটে দেখবেন যে মার্কেট পড়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল স্টকস গুলোও পড়ে যাচ্ছে, বাট সবাই কিন্তু সমানভাবে পড়ছে না। কিছু অ্যাসেট আছে মার্কেট পড়ে যাওয়ার সময় অনেক বেশি রেটে পড়ে, বাড়ার সময় বেশি রেটে বাড়ে, তাদের বেটা বেশি, একের চেয়ে বেশি। মার্কেটের মতো পারফর্ম করলে আমরা বলবো বেটা 1, আর মার্কেটের চেয়ে যদি বেশি সেন্সিটিভ হয় তাহলে বেটা একের চেয়ে বেশি, আর যদি বেটা একের চেয়ে কম হয় তাহলে মার্কেটের চেয়ে লেস সেন্সিটিভ। So some assets have low beta, which means it has low sensitivity with the market, which means it has systematic riskটা কম, আর যেগুলো সেন্সিটিভিটি অনেক বেশি সেগুলো সিস্টেমেটিক রিস্ক বেশি। So beta measures how sensitive an asset's return is to the market as a whole. মানে মার্কেট অ্যাজ এ হোল মুভ করলো, ওই স্টকটা কেমন মুভ করলো। So how beta can be calculated? It calculated as the covariance of the return I and the return of the market, মানে মার্কেটের রিটার্নের সাথে অ্যাসেটের রিটার্নের covariance divided by variance of the market. So what you will do, you will get the return generating model থেকে you get the beta, এই দুই রিটার্ন থেকে তো আপনি কোভেরিয়েন্সও পাবেন। সো ইউ উইল ক্যালকুলেট কোভেরিয়েন্স অফ অ্যাসেট আই উইথ দি মার্কেট। অ্যাসেট আই এখানে ধরেন অ্যাপল, মার্কেট ইজ দ্য S&P 500 ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ দি মার্কেট হুইচ ইজ দি S&P 500 এর ভেরিয়েন্স। দিস ইজ দ্য ফর্মুলা ফর বেটা। সো এই যে ইকুয়েশনটা আমরা পাই, ইকুয়েশনের বেটা এই ফর্মুলা থেকেই কিন্তু এটা আসে। সো আইডিয়াটা হচ্ছে যে beta is a measure of systematic risk. It measures how sensitive the assets return with respect to the market. Market 1% মুভ করলে ইন্ডিভিজুয়াল স্টকটা কেমন মুভ করবে,
অ্যান্ড এটা ক্যালকুলেট করি আমরা ওই ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিটার্নের সাথে মার্কেটের রিটার্নের কোভেরিয়েন্স ডিভাইডেড বাই মার্কেটের ভেরিয়েন্স। তাহলে আমরা পেয়ে গেলাম বেটা ক্যাপচার্স অ্যাসেট সিস্টেমেটিক রিস্ক or the portion of an asset risk that cannot be eliminated by diversification. So the variances and correlations required for the calculation of the beta are usually based on historical return. আমরা historical return এর উপরে বেস করে ক্যালকুলেট করি। Remember, history is not a proper reflection of the future. Future can be quite different from the history. So future beta might differ. That risk will always be there. তো বেটা যদি পজিটিভ হয়, পজিটিভ বেটা ইন্ডিকেটস মার্কেট যদি বাড়ে ইন্ডিভিজুয়াল অ্যাসেটটাও বাড়ে। বেটা যদি নেগেটিভ হয়, অ্যাসেট বেটা মার্কেট বাড়লে অ্যাসেটটা কমে। নেগেটিভ বেটা পাওয়া খুবই রেয়ার কেস, মোস্ট ক্ষেত্রে বেটা পজিটিভ হয়। মার্কেট বেটা ইজ 1 থেকে অনেক বেশি হতে পারে, কমও হতে পারে। সো বেটা যদি 0 হয় তার মানে হচ্ছে মার্কেটের সাথে এটা হচ্ছে আনকোরিলেটেড। বেটা কিভাবে এস্টিমেট করতে হয় সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিলাম আইডিয়াটা, যে ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিটার্ন গুলোকে নিবেন, সিরিজ অফ রিটার্ন, কত পিরিয়ডে নিবেন, কোন ফ্রিকোয়েন্সিতে নিবেন, ইউ ক্যান ডিসাইড। আমি 5 বছর নিয়েছি, মান্থলি নিয়েছি, ইউ ক্যান টেক 10 ইয়ার্স, ইউ ক্যান টেক মান্থলি জায়গায় উইকলি, ইউ ডিসাইড। অ্যান্ড S&P 500 সিমিলার রিটার্ন ফ্রিকোয়েন্সি রিটার্ন নিয়েছি, অ্যান্ড সেগুলোকে রিগ্রেশন রান করে আমরা পেয়েছি। রিগ্রেশন রান করলে এরকম একটা লাইন পাওয়া যায়, y = a + bx, b হচ্ছে স্লোপ, ওই স্লোপটাই হচ্ছে বেটা। তো বেটার সাথে এক্সপেক্টেড রিটার্নের যে সম্পর্ক থ্রু অ্যান ইকুয়েশন আমরা এটা দেখতে পারি, যে ইকুয়েশনটা পরবর্তীতে আমরা বলছি যে এটা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সো এক্সপেক্টেড রিটার্ন অফ অ্যাসেট আই is equal to risk-free return plus expected return of the market minus risk-free, which is the market risk premium multiplied by beta. এই ফর্মুলাটা আসছে ফ্রম ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল থেকে। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে কিছু অ্যাসাম্পশনস আছে, সেগুলো আমরা একটু পরে পড়বো, বাট এটাকে সিঙ্গেল ইন্ডেক্স মডেলও বলা হয় বিকজ এখানে একটা সিঙ্গেল ফ্যাক্টর এখানে কাজ করছে, হুইচ ইজ দ্য মার্কেট। চেক ইউর কনসেপ্ট। Beta can be viewed as a measure of unsystematic risk, no systematic. Covariance of an asset with the market portfolio divided variance, এইটা right. আর correlation coefficient of the market portfolio না, wrong. So এখন আমরা একটু ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সম্পর্কে পড়বো। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ইকুয়েশনটা আমি অলরেডি দেখালাম। It's a model that provides a linear expected return beta relationship. বেটার সাথে expected return এর যে সম্পর্ক, there's a linear relationship. You can see the formula, that's a linear line, y = a plus bx. So ultimately the model provides a linear expected return beta relationship that precisely determines the expected return given the beta of an asset. আমি যদি অ্যাসেটের বেটাটা জানি তাহলে আমার expected রিটার্নটা বের করা সম্ভব, and in doing so it makes the transition from total risk to systematic risk. আমরা টোটাল রিস্ক থেকে সিস্টেমেটিক রিস্ক যে ট্রানজিশন করলাম, আমরা বললাম যে the only risk that should we consider is a systematic risk because নন সিস্টেমেটিক রিস্ককে আমরা ডাইভার্সিফাই করে ফেলতে পারি। সো এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ফর্মুলাটা দেখলাম, সেটার পিছনে কিছু অ্যাসাম্পশনস আছে, উই হ্যাভ টু নো দ্য অ্যাসাম্পশনস। সো একটা অ্যাসাম্পশন হচ্ছে ইনভেস্টার্স আর রিস্ক অ্যাভার্স, all investors are risk averse, utility maximizing, given the constraints we try to maximize our utility, we are rational individuals. So assumption হচ্ছে investors are risk averse, utility maximizing, rational individuals, এক কথায় রেশনাল ইন্ডিভিজুয়াল বলে ফেললেই হয়ে যায়। সেকেন্ডটা হচ্ছে মার্কেটস আর ফ্রিকশনলেস। ফ্রিকশনলেস মানে কোনো ট্রানজাকশন কস্ট নাই, ট্যাক্সেস নাই, এগুলো। বাট আমরা ইন রিয়ালিটি দেয়ার আর ট্রানজাকশন কস্ট আছে, ট্যাক্সেস আছে। আমরা মার্কেট ক্যারেক্টারিস্টিক্স পড়ার সময় দেখেছি, বিড অফার স্প্রেড থাকে, মিস ট্রেড অপরচুনিটি কস্ট থাকে, ব্রোকারেজ কমিশন থাকে, মার্কেট প্রাইস ইম্প্যাক্ট থাকে, গেইন করলে সেখানে ট্যাক্সেস আছে। সো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল যে মডেলটা করা হয়েছে, যেটা করা হয়েছে বেসড অন এগুলো নাই, মার্কেটস আর ফ্রিকশনলেস। ইন রিয়ালিটি যখন আমরা কাজ করতে যাই মার্কেটস আর ফ্রিকশনস আছে, তখন আমাদেরকে
Given the knowledge we have and the market frictions, we have to adapt. Number 3 হচ্ছে investors plan for the same holding period. ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে আমরা ধরে নিচ্ছি সব ইনভেস্টরস একটা সেম সিঙ্গেল হোল্ডিং পিরিয়ডের জন্য ইনভেস্ট করছে। ইন রিয়ালিটিতে না, আমি হয়তো 10 বছরের জন্য ইনভেস্ট করছি, আপনি হয়তো 20 বছরের জন্য ইনভেস্ট করছেন, আরেকজন হয়তো 6 মাসের জন্য ইনভেস্ট করছে। সবার ইনভেস্টরদের সব হরাইজন একরকম না। আরেকটা অ্যাসাম্পশন হচ্ছে হোমোজেনাস এক্সপেকটেশন। ইনভেস্টরস হ্যাভ সিমিলার বিলিভস অ্যাবাউট দ্য প্রাইসেস, রিস্ক এন্ড এক্সেট্রা, বাট ইন রিয়ালিটিতে আই হ্যাভ ডিফারেন্ট এক্সপেকটেশন দ্যান ইউ হ্যাভ। সো এটাও ইন রিয়ালিটিতে থাকে না, ইনফ্যাক্ট কোনো অ্যাসাম্পশনসই রিয়ালি থাকবে না, বাট এটা সিম্পলিফাইড অ্যাসাম্পশনস এর উপর বেস করে এই ধরনের মডেল তৈরি হয়। ইন রিয়ালিটিতে যেহেতু অ্যাসাম্পশনস গুলো হোল্ড করে না, তখন আমরা সেই অনুযায়ী অ্যাডাপ্ট করি। বাট দ্য নলেজ, দ্য কনসেপ্ট, দ্য আলটিমেটলি ইনটুইশন, দ্যাট ইজ ভেরি হেল্পফুল। অল ইনভেস্টমেন্টস আর ইনফাইনাইটলি ডিভাইজিবল, মানে ধরে না হচ্ছে আমরা ইভেন ফ্র্যাকশন অফ শেয়ারও কিনতে পারি। সাম মার্কেটে ফ্র্যাকশন অফ শেয়ার কেনা যায়, সব মার্কেটে পারা যায় না, বাট আমরা একটা শেয়ার তো কিনতে পারি। সো ইট ইজ ইনফাইনাইটলি ডিভাইজিবল, মোটামুটি কাছাকাছি হয়। অ্যান্ড ইনভেস্টার্স আর প্রাইস টেকার্স, মানে হচ্ছে মার্কেটটা এত বড় অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্সরা এত ছোট যে দে ক্যান নট ম্যানিপুলেট দ্য মার্কেট, দে ক্যান নট ইম্প্যাক্ট দ্য প্রাইস, দে ক্যান নট প্রাইসকে তারা ডিস্টর্ট করতে পারে না। উই আর প্রাইস টেকার্স, দ্য মার্কেটের যে প্রাইসটা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, এটা হচ্ছে অ্যাসাম্পশনস। তাহলে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের যে অ্যাসাম্পশনস গুলো, সেটা হচ্ছে ইনভেস্টার্স আর রিস্ক অ্যাভার্স, ইউটিলিটি ম্যাক্সিমাইজিং, রেশনাল ইনভেস্টর, markets are frictionless, including no transaction cost, no taxes. Investors plan for the same holding period. Investors have homogeneous expectations or beliefs. All investments are infinitely divisible, and investors are price takers. এখন এই যে আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ফর্মুলাটা দেখলাম, যে আমার এক্সপেক্টেড রিটার্ন অফ অ্যাসেট আই is equal to risk-free plus expected return of the market minus risk-free, which is the market risk premium multiplied by beta. তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, সো তাহলে আপনি এরকম একটা লাইন পাবেন, যেখানে হরাইজন্টাল অ্যাক্সিসে থাকবে বেটা আর ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। সো এক্সপেক্টেড রিটার্ন অফ অ্যাসেট আই, ধর এটা অ্যাপলের রিটার্ন হতে পারে, গুগলের রিটার্ন হতে পারে, যে অ্যাসেট নিয়ে আমি কনসার্ন। সো এক্সপেক্টেড রিটার্ন অফ অ্যাসেট আই ইজ দ্য ওয়াই, আর বি বেটা হচ্ছে এক্স। সো যত বেটা বাড়াবো তত এক্সপেক্টেড রিটার্নটা বাড়বে। এই যে ইকুয়েশনটা আমরা, যে লাইনটা আমরা পেলাম, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলেরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলেরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই যে লাইনটা আমরা পেলাম, এই লাইনটার নাম হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। এই লাইনটার নাম হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। সো সিকিউরিটি মার্কেট লাইন আর ক্যাপিটাল অ্যালোকেশন লাইন দেখতে একই রকম, বাট অ্যাকচুয়ালি এক না। সিকিউরিটি মার্কেট লাইনের হরাইজন্টাল অ্যাক্সিসে থাকে বেটা, হুইচ ইজ দি সিস্টেমেটিক রিস্ক, আর ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের horizontal axis থাকে sigma p, which is the total risk, both systematic and non-systematic. Security market লাইনের vertical axis দেখবেন যে expected return of individual একটা অ্যাসেটের রিটার্ন, ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের vertical axis দেখবেন portfolio return. The slope of the security market line is the market risk premium, expected return of market minus RF, which is the market risk premium is the slope of the security market line. Capital allocation line slope chilo Sharpe ratio, which is the ERP minus RF divided by sigma p. Eta chilo capital allocation line slope, which is the Sharpe ratio. তাহলে আমরা সিকিউরিটি মার্কেট লাইন আর ক্যাপিটাল অ্যালোকেশন লাইনের যে ডিফারেন্স, সেটা একটু পড়লাম। হোয়াট ইজ সিকিউরিটি মার্কেট লাইন সেটাও দেখলাম, which is nothing but the graphical representation of the capital asset pricing model.
আমরা যখন ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে ডিল করছি তখন ইন্ডিভিজুয়ালের বেটা পাচ্ছি, ধরেন কোন একটা স্টকের বেটা 1.5, অ্যানাদার স্টকের বেটা হয়তো 1.2, অ্যানাদার স্টকের বেটা হয়তো 0.8। এই তিনটা স্টক নিয়ে যখন আমরা পোর্টফোলিও তৈরি করলাম, বিভিন্ন ওয়েটে ইনভেস্ট করলাম, what will be the portfolio beta? Portfolio beta is nothing but the individual stocks এর যে ওয়েটেড এভারেজ বেটাটা। তার মানে হচ্ছে আমি যদি তিনটা অ্যাসেটে সমান অনুপাতে ইনভেস্ট করি, 1/3 ইন্টু ধরেন 1.5 প্লাস 1/3 ইন্টু বেটা ইন্টু 1.2 প্লাস 1/3 ইন্টু 0.8, এটা হবে যে রেজাল্টটা পাবো সেটা হবে পোর্টফোলিও বেটা। কারণ আমরা তিনটা অ্যাসেট, একটা 1.5 বেটা, একটা 1.2 বেটা, একটা 0.8 বেটা, তিনটাতে আমরা সমানভাবে ইনভেস্ট করেছি। কারণ পোর্টফোলিও বেটা হবে আমার ওয়েটেড এভারেজ, হুইচ মিনস 1.2 প্লাস 0.8 is 2, 2 প্লাস 1.5 and 3.5, 3.5 কে 3 দিয়ে ভাগ করলে রাফলি 1.167 এরকম হবে আর কি। So 1.17 is the weighted average beta, which is the portfolio beta, which means আমার মার্কেট যদি 1% বাড়ে বা মার্কেট যদি 10% বাড়ে, তাহলে আমার পোর্টফোলিও 10% বাড়লে 1.17, সো 10 ইন্টু 1.17 দিয়ে গুণ করলেই যেটা হবে সেটাই হবে। সো 10 মাল্টিপ্লাইড বাই 1.17, সো রাফলি 11.7 হবে আমার পোর্টফোলিও রিটার্ন। মার্কেট যদি 10% কমে, আমার পোর্টফোলিও অন এন এভারেজে 11.7 কমে। দ্যাট ইজ অ্যান এক্সপেকটেশন। এরপর আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের অ্যাপ্লিকেশনস কোথায়। একটা অ্যাপ্লিকেশনস আমরা অলরেডি দেখলাম যে ইট ইজ ইউজ টু এস্টিমেট দি এক্সপেক্টেড রিটার্ন। আমরা এক্সপেক্টেড রিটার্ন ক্যালকুলেট করতে এটা ইউজ হয়। এর পাশাপাশি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল পোর্টফোলিও পারফরমেন্স ইভ্যালুয়েশনেও আমাকে হেল্প করে। এটা পোর্টফোলিও পারফরমেন্স ইভ্যালুয়েশনেও হেল্প করে। সো পোর্টফোলিও